আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর 10 পদক্ষেপ, ক্ষয়ক্ষতি নিরূপণ, দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংসদ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ। চট্টগ্রামে নগরের অধিকাংশ এলাকা থেকে সরে গেছে বৃষ্টির পানি, জনজীবনে ফিরছে প্রাণ চাঞ্চল্য, স্বাভাবিক হয়ে উঠছে মানুষের জীবনযাত্রা। চট্টগ্রামের বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের। দেশের প্রধান নদ নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত, কয়েকটি জেলায় স্বল্প মেয়াদী বন্যা। রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার প্রক্রিয়া নয়, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বর্ষার শুরুতে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান। যুদ্ধবিরতি সমঝোতা ভেঙে ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত 10টি পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, সংকটের এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুততার সঙ্গে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমির এক ফেসবুক পোস্টে চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর গৃহীত 10টি উদ্যোগ শিরোনামে এই পদক্ষেপগুলোর কথা বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্যোগ কবলিত এলাকার পরিস্থিতির সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলমতের ঊর্ধ্বে ওঠে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে মাঠ পর্যায়ে সক্রিয় থেকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ক্ষয়ক্ষতি নিরূপণ, দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংসদ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাহদি আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের দ্রুত সিদ্ধান্ত, মানবিক প্রয়াস ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা খুব দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী এই সংকটে গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছেন এবং জনগণের সরকার সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে বলে উল্লেখ করেন মাহদি আমিন। দীর্ঘ এক দশক পর চট্টগ্রামবাসী এবার দেখেছে বর্ষার বিধ্বংসী রূপ। টানা 5 দিনের ভারী বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামে অনেকটা থমকে যায় জনজীবন। 43 বছরের মধ্যে যা ছিল বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড। এতে মহানগরীর অনেক এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, জনজীবনে পড়ে বিরূপ প্রভাব। বৃষ্টিপাত কমে এলেও নগরীর নিচু এলাকাগুলোতে এখনও আছে তার রেশ, যে কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে নগরের অধিকাংশ এলাকা থেকে বৃষ্টির পানি সরে যাওয়ায় প্রাণ চাঞ্চল্য ফিরে আসছে জনজীবনে। টানা বৃষ্টিপাতের ধকল সামলে কর্মব্যস্ত মানুষ ফিরছেন স্বাভাবিক জীবনযাত্রায়। তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় নিচু এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব এলাকার বন্যা দুর্গত মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম নগরীর প্রায় ৮০% এলাকা থেকে ইতোমধ্যে পানি নেমে গেছে, তবে কিছু নিচু এলাকায় এখনও পানি জমে আছে। এসব এলাকায় জলাবদ্ধতা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর চান্দগাঁও ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি আশা প্রকাশ করে বলেন, অল্প সময়ের মধ্যেই অবশিষ্ট এলাকাগুলো থেকেও পানি সম্পূর্ণ নেমে যাবে। মেয়র বলেন, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো জলাবদ্ধতা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। কোথাও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত অপসারণের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা পানিবন্দী মানুষের খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগড়ি খাসমহল বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় জামায়াত আমির বলেন, টানা ভারী বর্ষণে বাঁশখালীর মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম ও শাহজাহান চৌধুরী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে চিত্রটা স্বচক্ষে দেখা, মানুষ কতটা কষ্টে আছে, বন্যার ভিতরে মানুষ বসবাস করছে কিভাবে, খাচ্ছে কি, থাকছে কোথায়, এই বিষয়গুলো আমরা স্বচক্ষে দেখার জন্য এখানে এসেছি। সরকারকে আমরা কি বলতে পারি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, সেই ব্যাপারেও আমরা ভূমিকা রাখব। তবে এটা ঠিক যে আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়, সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের, সরকার চাইলেও রাতারাতি সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে, সরকার দায়িত্ব অস্বীকার করতে পারে না। এই জন্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এখন যাতে বন্যা কবলিত এলাকা, বিশেষ করে 4টা বিভাগ, চট্টগ্রাম, তারপরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, এই 4টা বিভাগ বেশি ক্ষতিগ্রস্ত। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। দেশের প্রধান নদ নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নীলফামারী, লালমনিরহাট এবং গাইবান্ধা জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং দেশের ভেতরে ভারী বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী 24 থেকে 72 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ সহ জেলার কিছু কিছু এলাকায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি আরও বিস্তৃত হতে পারে। একই সময়ে দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকার নদী সংলগ্ন নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। এছাড়া উপকূলীয় জেলা লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার প্রক্রিয়া নয়, রাজনীতি হলো জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া। মন্ত্রী আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনের সেবাধর্মী কার্যক্রম অব্যাহত রাখতে হবে। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বরিশাল সফরে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সাথে এ অঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন। চিন্তা করেন, কিন্তু একজন রাষ্ট্রনায়ক তিনি ওই রাষ্ট্রের জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেন, সংকটেও চিন্তা করেন, যখন সংকট অবসান হয় তখনও চিন্তা করেন।
আমাদের নেতা তারেক রহমান সেটা কিন্তু প্রমাণ করেছেন। তার অনেকগুলি প্রমাণের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই লাগাতার তৎপরতা আরেকটি প্রমাণ। সরকারের পাশাপাশি এই ধরনের সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতাকে অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া। এবং সেটা যেই রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা প্রমাণ করতে হবে। আমাদের নেতা তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান এটা প্রমাণ করেছেন। বর্ষাকাল শুরু হতেই দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন। ঢাকা ও আশপাশের এলাকা থেকে শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে জটিলতা বাড়ার আশঙ্কা থাকায় চিকিৎসকরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। জ্বর হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞ চিকিৎসকগণ। সুরাইয়া মুন্নির রিপোর্ট। ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশা পরিষ্কার ও স্থির পানিতে জন্মায়। বাসাবাড়ি নির্মাণাধীন ভবন, ছাদ, ফুলের টব কিংবা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করে। জ্বরের সঙ্গে তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও গিঁটে ব্যথা, বমি, পেটে ব্যথা ও রক্তক্ষরণের মতো লক্ষণ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। জানান তাদের শারীরিক জটিলতার কথা। তারা ঢাকাসহ আশপাশ এলাকা শ্যামলী, হেমায়তপুর, বৈলাপুর, আমিনবাজার এলাকার বাসিন্দা বলে জানান। ওনার মেন সমস্যা নিয়ে আসছিল, ওনার প্রেশার ডাউন হয়ে যেতেছিল বারবার, আর ওনার শরীর প্রচুর পরিমাণে ব্যথা, জ্বর ছিল না এখন পর্যন্ত। শুধু দাঁতের ফাইট দিয়ে রক্ত বেরাইছে আর শরীরে রাশি থেকে আর শরীর কেস নিচ্ছে, পরে ডায়রিয়া জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে নাক ফুলে গেছে, ফোলার পরে দুইবার জ্ঞান ফিরে গেছে, পরে হসপিটালে নিয়ে গেছে, রক্ত টেস্ট করছিল, পরে ডেঙ্গু ধরা পড়ছে। ডেঙ্গু আক্রান্ত হলে চিকিৎসকরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। জ্বর দেখা দিলে দেরি না করে হাসপাতালে যাওয়া, নিজের ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ সেবন করা থেকে বিরত থাকা, পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করা, মশারি ব্যবহার এবং মশা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করা। ভারী বর্ষণের পরে যখন মশার বিস্তারটা বাড়ে তার পরবর্তী সময়ে কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে যায়। এ সময় যাদেরই জ্বর হবে, বিশেষ করে প্রচণ্ড জ্বর, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা এবং সাথে গায়ে ছোপ ছোপ দাগ পড়বে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমেই বিবেচনা করতে হবে ডেঙ্গু রোগে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ জরুরি। এডিস মশা যে জায়গায় বংশ বিস্তার করে, যেমন আপনার বাড়ির ভিতরে কিচেন, ওয়াশরুম, বাড়ির ছাদ বাগান, বারান্দা, কার্নিশ, সিঁড়িঘর, বেসমেন্ট এবং দুবাড়ির মাঝখানে পিছনে যে জায়গায় যেখানেই ব্যবহৃত পাত্র পড়ে থাকে এবং যেখানেই পানি জন্মায় সেখানেই এডিস মশা বংশ বিস্তার করে। এই জায়গাগুলোতে সিটি কর্পোরেশনের কর্মীদের অ্যাক্সেসটা কম। সুতরাং নাগরিকরা যদি নিজেরাই উদ্যোগী হয়ে এইগুলোকে যদি নিয়মিতভাবে পরিষ্কার করে এবং অব্যবহৃত যে জিনিসগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করে এবং বর্জ্য ব্যবস্থাপনাটা যদি প্রপারলি করা হয়, তাহলে পানি জন্মাতে পারবে না এবং পানি জন্মাতে না পারলে এডিস মশারও বংশবিস্তার ঘটবে না। স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্ষাকালে ডেঙ্গুর ঝুঁকি আরও বেড়ে যায়, তাই সামান্য জ্বরকে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার তাগিদ দেন তারা। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শেষ না হতেই আবারও যুদ্ধের আগুন জ্বলে উঠেছে মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতির সমঝোতা ভেঙে ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাব দিয়েছে তেহরানও। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তারা। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে।
মাত্র কয়েক সপ্তাহ আগেই যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চলছিল, কিন্তু সেই সমঝোতা কার্যত ভেঙে দিয়ে দ্বিতীয় দফায় ইরানে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস, হরমুজ প্রণালীর আশেপাশের সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, নৌঘাঁটি এবং সামরিক কমান্ড অবকাঠামো লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের ভাষ্য, আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। তবে তেহরানের অভিযোগ ভিন্ন। ইরান বলছে, মার্কিন হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বুশেহর অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দেশটি। ইরানের ভাষায় এটি যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এর জবাব দিতে বেশি সময় নেয়নি ইরান। দেশটির সামরিক বাহিনীর দাবি, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে তেহরান। যদিও যুক্তরাষ্ট্র বলছে, তাদের নৌবাহিনী এখনও নিরাপদে শত শত বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী পারাপার করাচ্ছে এবং গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই। নতুন দফার হামলায় অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করা হলে ইরান তার জবাব দেবে এবং কোনো আগ্রাসনের জবাব বিনা প্রতিক্রিয়ায় ছেড়ে দেওয়া হবে না। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুদ্ধবিরতি কার্যত শেষ এবং প্রয়োজনে আরও হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। এই অবস্থায় কাতার, ওমান, তুরস্ক সহ মধ্যস্থতাকারী দেশগুলোর নতুন করে সংলাপের আহ্বান জানালেও পরিস্থিতির দ্রুত অবনতির দিকেই যাচ্ছে। হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও চাপ তৈরি হয়েছে। জাকিয়া জামান, আনিকা, BTV নিউজ। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের জিনজিয়াং নগরীর একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া প্রকাশিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে, একটি ভবন থেকে বিশাল অগ্নিশিখা ও কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরে উঠছে। কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়ে আছে। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান, এই অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি ঘটনাস্থলে ৫০০ উদ্ধারকর্মী কাজ করতে ছুটে গেছে বলে জানিয়েছে। প্রাথমিক খবরে আভাস পাওয়া গেছে, আগুন লেগেছিল কারখানার নিচতলায়, যেখানে দাহ্য পদার্থ মজুত করে রাখা ছিল। কারখানার মালিকের হয়ে কাজ করা বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং কারখানাটির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গালিয়ার্দোস এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন, আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের তথ্য জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের কয়েকজনের লাশ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়ার পর আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহে স্পেনসহ দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এতে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে। ফ্রান্স, পর্তুগাল ও স্পেনে শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। নিরাপত্তার জন্য হাজারো মানুষকে ঘরবাড়ি থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। আন্দালুসিয়া সরকারের প্রধান হুয়ানমা মোরেনো এই ঘটনাকে মর্মান্তিক ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন।
চলতি বছরের প্রথম 6 মাসে রাজনৈতিক বিভিন্ন ঘটনা প্রবাহ, সংসদ নির্বাচন, ফুটবল বিশ্বকাপ আর বৈশ্বিক একাধিক ঘটনায় ভুল ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার দেখা গেছে। এ সময়ে একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক দল হিসেবে বেশি অপতথ্য বিএনপিকে ঘিরে ছড়ানো হয়েছে। 2026 সালের প্রথম 6 মাসে বাংলাদেশে প্রচার হয়েছে এমন ৩,২১০টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। গত 6 মাসে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। বিস্তারিত মিরাজউদ্দিনের রিপোর্টে। চলতি বছরের এই পর্যন্ত সময়ে একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। 2026 সালের প্রথম 6 মাসে বাংলাদেশে প্রচার হয়েছে এমন ৩,২১০টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৭৯% বেশি। 2025 সালের প্রথম 6 মাসে রিউমার স্ক্যানার ভুল তথ্য শনাক্ত করেছিল ১,৭৯৫টি। তবে এবছর প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ভুল তথ্য প্রচারের হ্রাস পেয়েছে প্রায় ৩৭%। এদিকে রিউমার স্ক্যানার ফেসবুকে ভুল ধরেছে ২,৮২২টি, ইউটিউবে ২৪৫টি, টিকটকে ৬০০টি, এক্সে ১২৪টি, ইনস্টাগ্রামে ৫৬২টি এবং থ্রেডসে ১০৬টি ভুল তথ্য শনাক্ত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি দেশের গণমাধ্যমেও ভুল তথ্য প্রচারের প্রবণতা দেখা গেছে। গত 6 মাসে দেশের গণমাধ্যমেও প্রকাশিত ভুল তথ্য, ছবি ও ভিডিও সংবলিত ১৪১টি দাবি ফ্যাক্ট চেক করা হয়েছে। এ সময়ে ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে অন্তত ১৭টি ঘটনায় অপতথ্য প্রচারের নজির পাওয়া গেছে। এ সমস্ত ভুয়া তথ্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করেছে অনুসন্ধানী ফ্যাক্ট চেক টিম রিউমার স্ক্যানার। মিরাজউদ্দিন, বিটিভি নিউজ। এবার আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 16 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 41 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 3টা 42 মিনিটে, ভাটা সকাল 9টা 55 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 4টা 38 মিনিটে এবং ভাটা রাত 10টা